বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৈলাদ্দীপ বারাকাইন এরশাদ আলী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমি এস.এম. ইফতেখার উদ্দিন, ট্রেড ইন্সট্রাক্টর, জেনারেল মেকানিক্স, তৈলাদ্দীপ বারাকাইন এরশাদ আলী উচ্চ বিদ্যালয়, তৈলাদ্দীপ আনোয়ারা, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি এসএসসি ভোকেশনাল দশম শ্রেণীর জেনারেল মেকানিক্স ট্রেড 1-এর দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হলো পাইপ ফিটিং কৌশল। পাইপ ফিটিং কৌশল অর্থাৎ পাইপ ফিটিংয়ে যে পাইপের ফিটিংয়ের ক্ষেত্রে যে ফিটিংসগুলো ব্যবহৃত হয় এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব আজকে। এই অধ্যায় থেকে আমরা পাইপ ফিটিং সম্পর্কে জানব, বিভিন্ন প্রকার ফিটিং সমূহের নাম জানতে পারব, বিভিন্ন প্রকার পাইপ ফিটিংসের ব্যবহার সম্পর্কে জানব, পাইপ ফিটিংসের পদ্ধতিসমূহ জানব এবং পাইপ ফিটিংসের সতর্কতা সম্পর্কে জানতে পারব। চিত্র দেখে বোঝা যায় এটা পাইপ ফিটিংস। এগুলা আমরা অনেকে এগুলো দেখছি, বাসা বাড়িতে অনেক এগুলো ব্যবহার করা হয়ে থাকে সকল ক্ষেত্রে। দেখো, পাইপ ফিটিং, পাইপ লাইনে পাইপের সঙ্গে পাইপের পরস্পর সংযোজন, পাইপ লাইনের দিক পরিবর্তন, প্রধান পাইপ লাইন থেকে শাখা লাইন বের করা, বিভিন্ন দিকের লাইন বের করা, বড় আকারের পাইপের সঙ্গে ছোট আকারের পাইপ লাইন থেকে শাখা বিভিন্ন লাইনে বের করা, বড় আকারের পাইপের সঙ্গে ছোট আকারের পাইপ সংযোগ করা ইত্যাদি কাজে প্লাম্বিং ফিক্সার লাগাতে বিভিন্ন প্রকার উপকরণ ও সাজ সরঞ্জাম ও বিশেষ পাইপ খণ্ডের প্রয়োজন হয়। এই বিশেষ পাইপ খণ্ড ও বিভিন্ন সাইজ ইত্যাদি একে কী বলে? পাইপ ফিটিংস বলে। এখানে বিভিন্ন প্রকার ফিটিংসের চিত্র দেওয়া আছে, লক্ষ্য করো। দেখো, ফ্লাঞ্জ পাইপ ফিটিংস কি কি? ব্যান্ড, ট্রি, এলবো, ক্রস, তারপর বিভিন্ন রকমের বাল্ব ইত্যাদি, এগুলো সব ফ্লাঞ্জ পাইপ ফিটিং। এরপরে ফ্লাঞ্জবিহীন পাইপ ফিটিংসগুলো কি কি? টি, এলবো, রিডিউসার, ওয়াই, ক্রস এবং ইউনিয়ন ইত্যাদি। এরপরে রড আয়রন বা স্টিলের পাইপ ফিটিংস, ওয়াই, টি, ক্রস, নিপল, তারপর রিডিউসিং, এলবো, সকেট, রিডিউসিং সকেট, ক্যাপ, প্লাগ, রানিং নিপল, বুশ এবং রিডিউসিং এলবো। দেখো, এলবো আমরা সবাই দেখে আসছি, চিত্রে লক্ষ্য করে এলবো দেখা যায় এখানে। এটা হলো মূলত কাজটা যেখানে আছে এটাই এলবো। দুটি পাইপকে এক সমকোণে অর্থাৎ 90 ডিগ্রি কোণে যুক্ত করতে কি করা হয়? এটা ব্যবহার করা হয়, অর্থাৎ অ্যাঙ্গেল করে টানার ক্ষেত্রে এই এলবো ব্যবহার করা হয়ে থাকে। এরপরে ব্যান্ড, দুটি পাইপকে এক সমকোণে বা তার চেয়ে বেশি কোণে যুক্ত করতেও এটা ব্যবহার করা হয়। ব্যান্ডের চিত্র এখানে দেওয়া আছে, লক্ষ্য করো, কার্সর যেখানে আছে ওইটাই ব্যান্ড। এরপর ট্রি বলতে বোঝা যায় টি এর মতো দেখতে, সংযুক্ত ফিটিংসটা টি এর মতো দেখতে অনেকটা। কোনো পাইপ থেকে এক সমকোণ শাখা বের করতে এটা ব্যবহার করা হয়। কোনো পাইপ থেকে এক সমকোণে শাখা বের করতে কি করা হয়? এটা ব্যবহার করা হয়। ক্রস, চারদিকে লাইন টানার ক্ষেত্রে, চারটা শাখা লাইন বের করার ক্ষেত্রে ক্রস ব্যবহার করা হয়। কোনো পাইপ থেকে উভয় দিকে এক সমকোণে শাখা বের করতে এটা বেশি উপযোগী হয়। এরপরে ওয়াই, তিনটি সমান ডায়ামিটারের পাইপকে পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে যুক্ত করার জন্য এটা ব্যবহৃত হয়, ওয়াইটা। তারপর সকেট, একটা পাইপের সাথে আরেকটা পাইপ সরাসরিভাবে জোড়া দেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। দেখো, দুটি সমান ডায়ামিটারের পাইপকে সরলভাবে যুক্ত করার জন্য এটা ব্যবহৃত হয় সকেট, অর্থাৎ একটা পাইপকে আরেকটা পাইপকে সরাসরি জোড়া দেওয়ার ক্ষেত্রে এই সকেট ব্যবহার হয়। এরপর রিডিউসিং সকেট, দুটি ভিন্ন ডায়ামিটারের পাইপকে সরলভাবে যুক্ত করার জন্য এটা ব্যবহৃত হয়, অর্থাৎ একটা পাইপ বড় আর একটা পাইপ চিকন, এই দুইটা পাইপকে সরলভাবে সরাসরি জোড়া দেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। এরপর কাপ, এটা এক প্রান্ত কি থাকে? বন্ধ থাকে। পাইপের প্রান্তকে বন্ধ করতে পাইপের বাইরের দিকে স্ক্রু থ্রেড করে এটা ব্যবহার
করা হয়, অর্থাৎ কোনো পাইপের সংযোগ বন্ধ করার ক্ষেত্রে একে ব্যবহার করা হয়। এরপরে প্লাগ, তবে কি এটার উপরিভাগ স্ক্রু থ্রেড বিশিষ্ট পাইপের প্রান্তকে বন্ধ করতে পাইপের মধ্যে এটাকে প্রবেশ করিয়ে ব্যবহার করা হয়। রানিং নিপলও দুইটা সরলভাবে দুইটা পাইপকে সরাসরি জোড়া দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেখো এটার উপরিভাগ স্ক্রু থ্রেড কি থাকে, বর্তমান থাকে আছে, ভিতরে স্ক্রু থ্রেড করা আছে। এই প্রকার দুটি পাইপকে সরলভাবে একই রেখার সূত্রে যুক্ত করাতে পাইপ দুটির প্রান্তকে এটাকে প্রবেশ করিয়ে ব্যবহার করা হয়। বুশ, এটা ভিতরে ও বাইরে কি থাকে, স্ক্রু থ্রেড করা থাকে। স্ক্রু থ্রেড বিশিষ্ট কোনো পাইপের প্রান্তের ডায়ামিটারকে কমানোর জন্য এটা ভিতরে ওটাকে প্রবেশ করিয়ে ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যখন টিউবওয়েল বসাই তখন এটা 1.5 ইঞ্চি মাপের পাইপ ব্যবহার করা হয়। তারপর যখন আমরা এখানে মোটরের লাইন কানেকশন করি তখন 3 নিয়ে আসতে হয়, তখন আমরা এই বুশ ব্যবহার করতে হয়। অর্থাৎ বড় থেকে ছোটোতে নিয়ে আসার ক্ষেত্রে বুশ ব্যবহার করা হয়। নিপল, দেখো এটা স্ট্যান্ডার্ড থ্রেডের নিয়াই, মধ্যখানে নাটের নিয়াই এবং দুপ্রান্তে স্ক্রু থ্রেড করা থাকে। ভিতরে স্ক্রু থ্রেড করা আছে। এই প্রকার দুটি পাইপকে সরলভাবে যুক্ত করতে পাইপ দুটির প্রান্তে প্রবেশ করি এটা ব্যবহার করা হয়। এখানে বিভিন্ন প্রকার নিপল চিত্র দেওয়া আছে। ব্যারেল নিপল, হেক্স নিপল, হাউস নিপল, পুশ নিপল, তারপর ক্লোজ নিপল, ওয়েল্ডিং নিপল। এরপরে ইউনিয়ন হচ্ছে বিশেষ স্থলে পাইপকে ইউনিয়নের সাহায্যে যুক্ত করা হয়ে থাকে। এটার উদাহরণ নিচে দেওয়া হলো। ইউনিয়নকে সহজে যুক্ত করা এবং খোলা যায় এবং এটার সাহায্যে গ্যাস, স্টিম ইত্যাদি বের করে আসার পথ উত্তমরূপে রুদ্ধ হয়। তারপর এক্সপানশন ব্যান্ড লক্ষ্য করা যায় যে প্রায় 150 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন ঘটলে প্রতি 12 মিটার দীর্ঘ কাস্ট আয়রন পাইপ দৈর্ঘ্য প্রায় 25 মিলিমিটার এবং 270 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন ঘটলে 12 মিটার দৈর্ঘ্য স্টিল পাইপের দৈর্ঘ্য প্রায় 65 মিলিমিটার বর্ধিত হয়। অর্থাৎ যখন আমরা গরম আমাদের আবহাওয়া অনেক সময় ঠান্ডা, অনেক সময় গরম, যখন ঠান্ডা তখন পাইপ কী হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। আর যখন গরম পড়ে, গরমের সময় এটা পাইপগুলো প্রসারিত হয়। এই সংকোচন প্রসারণের কারণে যাতে পাইপ সঠিক স্থানে থাকে তার জন্য এক্সপানশন ব্যান্ড ব্যবহার করা হয়। এই কারণে পাইপের মধ্যস্থিত তরল পদার্থ দ্বারা অথবা অন্য কোনো ক্রিয়ার ফলে যে স্থলে পাইপের তাপমাত্রা একই প্রকারের অধিক হয় ওই স্থলে উপরের চিত্রে দেখানো এক্সপানশন ব্যান্ড, এক্সপানশন জয়েন্ট ব্যবহার করা প্রয়োজন হয়ে থাকে। এক্সপানশন জয়েন্টের বেলায় এটা স্লিপ অংশটি সকেট অংশের মধ্য দিয়ে সরে। স্টাফিং বক্স এর মধ্যস্থিত অ্যাসবেস্টস প্যাকিং দ্বারা পাইপের মধ্য থেকে তরল পদার্থ বাইরে আসার পথ সর্বদা রুদ্ধ থাকে। অ্যাঙ্গেল বাল্ব বা গ্লোব বাল্বের মধ্যে এই বাল্ব সবচাইতে বেশি ব্যবহার করা হয়। হ্যান্ডেল ঘুরিয়ে বাল্ব এর উপর নিচে যাতায়াত করে বন্ধ ও খোলা হয়। এটার বৈশিষ্ট্য হলো বাল্বের ভেতরে তরল ও বায়বীয় পদার্থের প্রবাহের দিক পরিবর্তন হওয়ার কারণে রোধ বেশি ঘটে, সে কারণে বন্ধ বা নিয়ন্ত্রণ কাজ সঠিকভাবে হয়। ফ্লো অ্যানুলার শেপস দিয়ে হয়। দেখো গ্লোব বাল্বের চিত্র এখানে দেওয়া আছে, দেখেই বোঝা যাচ্ছে এটা আমরা অনেক সময় বাসা বাড়িতে দেখি, বিভিন্ন জায়গায় দেখি গ্লোব বাল্বের বিভিন্ন অংশগুলো দেওয়া আছে। এরপর অ্যাঙ্গেল বাল্ব, তরল পদার্থের গমন পথ যদি সমকোণ হয় তবে স্টপ বাল্ব বিশেষ বাল্ব হিসেবে এই বাল্ব ব্যবহৃত হয়। স্টপ বাল্ব হিসেবে এটা ব্যবহৃত হয়। এটা বেসিংয়ের নিচে বিভিন্ন অংশে এটা ব্যবহার করা হয়ে থাকে। সিং বেসিং এগুলোতে আমরা বেশি ব্যবহার করে থাকি।
তারপর ওয়াশ মেশিনে এটা ব্যবহার করে থাকি। গেট বাল্ব, এটাকে সুইচ বাল্বও বলা হয়। প্রধানত প্রবল চাপ ও উচ্চ গতিতে প্রবাহের পরিমাণ বেশি থাকার সময় ব্যবহৃত। এটা বৈশিষ্ট্য হল সম্পূর্ণ খোলা থাকায় তরল ও বায়বীয় রোধ করা হয়। বাল্বের ভেতরে চাপ হ্রাস হয় না। বাল্ব অর্ধেক খুললে বাল্বের ভেতরে ঘূর্ণন স্রোত সৃষ্টি হয়ে বাল্ব কম্পন ঘটে, প্রবাহের দিক চেঞ্জ হয় না। চিত্র দেওয়া আছে গেট বাল্বের। এরপরে ফ্লপ বাল্ব। ফ্লপ বাল্ব হচ্ছে চাকতির ঘূর্ণন দ্বারা নলের খোলা অবস্থা নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয়। এটাকে টটল বাল্বও বলা হয়। এর বৈশিষ্ট্য হলো গেট বাল্বের তুলনায় ওজন হালকা হয়, বন্ধ খোলা সহজভাবে করা যায়, খোলা বাঁধা সহজভাবে করা যায়, বায়ু রোধী রাখা যায়। চেক বাল্ব। চেক বাল্বকে নন রিটার্ন বাল্বও বলা হয়। তরল ও বায়বীয় পদার্থ শুধুমাত্র একদিকে প্রবাহ করে, বিপরীত দিকে প্রবাহ হতে রক্ষা করার জন্য এটা ব্যবহৃত হয়। এটাও উপর নিচ চলার বাল্ব চাপ পেলে উপরে উঠে আর হ্রাস হলে বাল্ব নেমে নল বন্ধ করে তরল পদার্থর বিপরীত দিকে প্রবাহ প্রতিরোধ করে। বাল্ব কবজা দ্বারা শুধু এক দিকে চলার নিয়ে স্থাপন করা থাকে। এটা আনুভূমিক ও উল্লম্ব উভয় দিকে স্থাপন করা যায়। রিডিউসিং বাল্ব, এটা অনেকটা টোটাল বাল্বের মতো। তরল ও বায়বীয় পদার্থের চাপ স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় চাপ পর্যন্ত হ্রাস করে। হ্রাসকৃত চাপ নির্দিষ্ট মাত্রায় রাখার জন্য এটি ব্যবহৃত হয়। তারপর সেফটি বাল্ব, এটা স্প্রিং লোডেড বা ডেড ওয়েট বা ম্যাগনেটিক পদ্ধতিতে কাজ করে। তরল ও বায়বীয় পদার্থের চাপ বেশি হয়ে স্বয়ংক্রিয়ভাবে বাল্ব খুলে অতিরিক্ত তরল বা বায়বীয় পদার্থ বাইরে নিষ্কাশন করে চাপের বৃদ্ধি প্রতিরোধ করার জন্য এটা ব্যবহৃত হয়। রেঞ্জ, 5 রেঞ্জ, এখানে দেখা যাচ্ছে 5 রেঞ্জ একটা চিত্র দেওয়া আছে। 5 রেঞ্জ আবার স্টেনলেস প্যাটার্ন 5 রেঞ্জ, আর একটা হচ্ছে অ্যাডজাস্টেবল 5 রেঞ্জ। চেইন 5 রেঞ্জ, এটা 5 পোলা বাঁধার ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী, আজকে এতটুকু। আজকে আমরা এই অধ্যায় থেকে 5 ফিটিংসের বিভিন্ন ফিটিংসগুলোর নাম জানলাম, সম্পর্কে পরিচিত হলাম। আগামী ক্লাসে একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।